Hello students, welcome to my channel Mathematics is Easy. বহুদিন হলো তোমাদের সাথে দেখা হয়নি আমার একটা পার্সোনাল অসুবিধার জন্য। তো আজ আমি চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে। আবার যেরকম ভিডিও কন্টিনিউ করছিলাম সেরকমভাবে কন্টিনিউ করব আমি। তো আগে যে ভিডিওগুলো আছে বা ছিল সেই ভিডিওগুলো দেখে আশা করি বহু এক্সপিরিয়েন্স উপকৃত হবে। আমি সেইভাবেই খেটে খুঁটে ভিডিওগুলো বানিয়েছি তোমাদের জন্যই, তোমাদের উপকারের জন্যই। তো ভিডিওগুলো ফলো করতে থাকো। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগে তবেই করো, না ভালো লাগলে না, দরকার লাগলে করার কোনো দরকার নেই। যদি ভালো লাগে থাকে ক্লাসগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নিও, তাতে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই ভিডিও আরো অনেকের কাছে পৌঁছে যায়, আরো অনেকে উপকৃত হয়। হলো। আর আজকে আর একটা কথা এক্সট্রা তোমাদের বলবো। দেখো, আমরা এখন লকডাউনের বাজারে আছি। লকডাউন আস্তে আস্তে খুলছে, কখন কি হবে কিছুই বলতে পারছি না। তো আমাদের কাছে কিন্তু এখন অফলাইন কোচিংটা অতটাও অ্যাভেলেবেল নেই বললেই চলে। তো আমরা এখন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই কিন্তু কাজ করে যাচ্ছি। তো সেই জন্য আমিও আমার স্টুডেন্টসদের অনলাইনে পড়ানো স্টার্ট করেছি। তোমরা যদি কেউ সেই অনলাইন কোচিং জয়েন করতে চাও, অনলি ফর ম্যাথ, আর কোনো সাবজেক্ট কিন্তু নয়, যদি ম্যাথামেটিক্সের জন্য কেউ অনলাইন কোচিং জয়েন করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারের ভিডিও 2, ভিডিও 1 আমি দিয়েছিলাম, সেখানে কিছু বেসিক অঙ্ক দেওয়া ছিল। আজকেও সেই বেসিক লেভেলের থেকে একটু হায়ার স্ট্যান্ডার্ডের কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, শর্ট ট্রিক দেখাবো। দেখো, পার্সেন্টেজের কোনো ফর্মুলা ছাড়া কি করে অঙ্ক করা যায় সেটাই আমার দেখানোর উদ্দেশ্য এই ভিডিওগুলোর মাধ্যমে। তো তোমরা দেখো, তোমাদের আশা করি কাজে লাগবে। তো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 1। তো দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? In a test, A got 1 to 12 marks, which was 32 more than the passing mark. B got 75% marks, which was 70 more than the passing mark. ঠিক আছে, what is the minimum passing percentage of the test? মানে কি বলতে এই ব্যাপারটা, একটা টেস্টে পেয়েছিল এ কত? এ পেয়েছিল 112 মার্কস। ঠিক আছে, 112 মার্কস পেয়ে ও কি হচ্ছে 32 নম্বরের জন্য 112 মার্কস পেয়েছে, 32 নম্বর 5 নম্বর থেকে বেশি পেয়েছে। তাহলে তুমি ধরো 112 নম্বর পেলে, এটা বলছে এই নম্বরটা 5 মার্কসের থেকে 32 বেশি। তার মানে আমি যদি এই নাম্বারটা থেকে 32 মাইনাস করে দিই তাহলে এটা কি পেয়ে যাবো? 5 মার্কস পেয়ে যাবো না? 5 মার্কস পেয়ে যাচ্ছি না? 5 মার্কস তাহলে কিরকম হবে ব্যাপারটা? 112 মাইনাস 32 দ্যাট ইজ ইকুয়াল টু 80। তাই তো? তাহলে 5 মার্কস মানে কি 112 ও পেয়েছিল, সেটা কি 5 মার্কস থেকে 32 বেশি, তাহলে 32 মাইনাস করতে মানে আমি কি পেয়ে যাচ্ছি? 5 মার্কস পেয়ে যাচ্ছি, রেখে দিলাম। এবার বলছে অন্য একটা স্টুডেন্ট, সে পেয়েছে হচ্ছে 75% মার্কস, which was 70 more than the passing mark। আর একজন স্টুডেন্ট কি হয়েছে? আর একজন স্টুডেন্ট কি হয়েছে 75% মার্কস পেয়েছে। এটা এখন ভুল হয়েছে, দেখো না, এখন 75% মার্কস পেয়েছে। 75% মার্কস পেয়ে ও কি হয়েছে 5 মার্কস থেকে 70 বেশি পেয়েছে। 5 মার্কস থেকে 70 বেশি পেয়েছে মানে 70 যদি মাইনাস করে তাহলে কি হয়ে যাবে? 5 মার্কস হয়ে যাবে। ও এই ছেলেটাও পেয়েছিল 112 নম্বর, 5 নম্বর থেকে 32 বেশি, মাইনাস করে 5 মার্কস পেয়ে গেছি। এই ছেলেটা পেয়েছে 75% নম্বর, 5 মার্কস থেকে কত বেশি? 70 বেশি, 70 মাইনাস করেছে, ও 5 মার্কস হয়ে গেছে। এখানে আবার ভুল করে 5% করে দিও না, ঠিক আছে? কারণ পার্সেন্টেজ থেকে রিয়েল সংখ্যা মাইনাস করা যাবে না। এবার এইটাও 5 মার্কস, এটাও 5 মার্কস, মানে ইকুয়াল হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি 75% মাইনাস 70 ইজ ইকুয়াল টু 80। আমি এই লাইনটা একবারেই লিখবো। তাহলে 75% মার্কস মানে কত হয়ে যাচ্ছে? 150। কারণ কি 80 প্লাস 70, 70 ডান দিকে চলে গেলে কত হয়ে যাবে? 150। তাহলে 75% মানে যদি 150 হয়, এখানে কি বার করতে বলেছে দেখো তো? এখানে বলেছে তোমাকে বলেছে ফাইন্ড দ্য মিনিমাম পাসিং পার্সেন্টেজ অফ দ্য টেস্ট। তো দেখো, এখানে কিন্তু পাসিং পার্সেন্টেজ বলেছে, টোটাল মার্কস কিন্তু বলেনি। যদি বলতো টোটাল মার্কস তাহলে আমি এখানে কি বার করতাম? 100% ইজ ইকুয়াল টু কত বার করে দিতাম। কিন্তু ওরা টোটাল মার্কস চায়নি, ওরা চেয়েছে কি পাস পার্সেন্টেজ। তাহলে আমি ঘুরিয়ে লিখি
লিখি 150 নম্বর মানে হচ্ছে 75%, তাই তো? এবার দেখো এটাও 5 মার্কস, এটাও 5 মার্কস, আমি 70 ইকুয়াল টু কত বার করে মাইনাস করতে পারি, বা একদম 80 মার্কস ইকুয়াল টু কত পার্সেন্ট বার করলেই 5 মার্কস পেয়ে যাবো। তাহলে 150 মানে 75% মার্কস হয়, তাহলে 80 ইজ ইকুয়াল টু কত হবে? 75/150 ইনটু 80, তার মানে কত হয়ে গেল? 40%। কাটলাম 2 40, তাহলে 40% হচ্ছে কি ওর পাস মার্কস। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এবার পাস মার্কস পেয়েছে বলে 40%। যদি এখানে চাইতে টোটাল কত নম্বরের পরীক্ষা হচ্ছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন, তখন আমি এখানে কি বার করতাম? 75% মানে 150 হলে 100% ইকুয়াল টু কত হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা বলছে, দেখো বলছে in an examination an examinee scored 30% marks and failed by 60 marks. Another examinee scored 45% marks and scored 15 marks more than the minimum pass marks. Find the maximum marks. তো ব্যাপারটা কি বলছে, একজন এক্সামিনি পেয়েছে কত? 30% মার্কস পেয়েছে। 30% মার্কস পেয়ে কিন্তু পাস করতে পারলো না, ও ফেল করলো। কত নম্বরের জন্য ফেল করলো? ও ফেল করলো হচ্ছে 60 মার্কসের জন্য। তার মানে আমি যদি 30% মার্কসের সঙ্গে 60 অ্যাড করে দিই, তাহলে ও কি হয়ে যাবে? পাস করে যাবে। এখান থেকে আমার পাস মার্কস, আমি বলতে পারছি এটা পাস মার্কস, তাই তো? আচ্ছা, নেক্সট আরেকজন ক্যান্ডিডেট রয়েছে, সে কি 45% মার্কস পেয়েছে এবং পাস মার্কস থেকে 15 নম্বর বেশি পেয়েছে। তাহলে 45% মার্কস, সেখান থেকে 15 বেশি পেয়েছে, আমি 15 মাইনাস করে দিলাম, তাহলে এটা কি পেয়ে গেলাম? এটাও আমি পাস মার্কস পেয়ে গেলাম। কারণ কি 45% মার্কস পেয়ে ও 15 নম্বর পেয়েছিল, বেশি পেয়েছিল। দুটো দ্বারা কি হচ্ছে? ইকুয়াল, কারণ দুই হচ্ছে পাস মার্কস, তাই তো? আচ্ছা, এবার আমি কি করব? আমি সব পার্সেন্টেজগুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যাব। তাহলে দেখো এখানে 60 সংখ্যাটা এদিকে এলো কত হয়ে যাচ্ছে? 15, এদিকে আছে 45%, 30 ওদিকে গেলে কত হয়ে যাবে? যা সাইড চেঞ্জ করে নিলাম। সাইড চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে এখানে? 75 ইজ ইকুয়াল টু 15% রেখে দিলাম। এইটাই কিন্তু এই লাইনটাই আমাদের দরকার। এবার এই লাইনের পর থেকে আমি যা বলবো তাই বার করতে পারবো। এখানে ওরা কি জিজ্ঞেস করেছে? এখানে জিজ্ঞেস করেছে ম্যাক্সিমাম মার্কস। তাহলে ম্যাক্সিমাম মার্কস মানে কি? যদি 15% আমি ঘুরিয়ে লিখে নিচ্ছি, 15% মার্কস যদি 75 হয়, তাহলে 100% ইকুয়াল টু কত হবে? 75/15 ইনটু 100, that is equal to 500। ঠিক আছে? তাহলে 15% ইকুয়াল টু 75 যদি হয়, তাহলে 100% ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 500। তাহলে টোটাল 500 মার্কসের এক্সামটা হয়েছিল। হয়ে গেল? আচ্ছা, এখানে যদি পাস মার্কস চাইতো, এখানে যদি তোমাদের চাইতো পাস পার্সেন্টেজ, মিনিমাম পাস পার্সেন্টেজ যদি চাইতো, তাহলে কি করতাম? দেখো এটা তো বেরিয়ে গেল ম্যাক্সিমাম মার্কস, এটা হচ্ছে ম্যাক্সিমাম মার্কস। আনসার হয়ে গেল, এটা মিলে গেল। আমি এভাবে মুছছি। আমি যদি বলতাম পাস পার্সেন্টেজ কত, তাহলে আমি কি করতাম? 60 মার্কস ইকুয়াল টু কত পার্সেন্ট বার করে 30 সঙ্গে অ্যাড করতাম। আদারওয়াইজ কি করতাম? 15 মানে কত নাম্বার বার করে, কত পার্সেন্ট বার করে 45 থেকে মাইনাস করতাম। যে কোনো একটা করতে পারি, আমি 60 বার করছি। 75 মানে 15 হয়, তাহলে 60 মানে কত হবে? 15/75 ইনটু 60, সরি 12, তাই তো? তাহলে 60 মার্কস মানে হচ্ছে 12% মার্ক। তাহলে পাস মার্কস ইকুয়াল টু কত হয়ে যাবে? 30% প্লাস 12%, তার মানে কত হয়ে যাচ্ছে? 42% হয়ে গেছে কি পাস মার্কস। পাস পার্সেন্টেজ, পাস মার্কস নয়, পাস পার্সেন্টেজ। ঠিক আছে? তাহলে পাস পার্সেন্টেজ বার করতে পারবো আর ম্যাক্সিমাম মার্কসও বার করতে পারবো। আর যদি পাস মার্কস কত চাইছি সেটা বার করতে বলে, তাহলে 30% ইকুয়াল টু কত বার করে এর সঙ্গে অ্যাড করে দেবো। যেটা বলবো সেটাই আমার এই লাইন থেকে আমি বার করতে পারবো। নেক্সট আচ্ছা, নেক্সট অঙ্কটা বলছে in an examination 52% of candidates in English failed in English and 42% failed
failed in mathematics and 17% students failed in both the subjects and 460 passed the examination. Then the total number of candidates were. কি বলতে এটা দেখো, মানে ইংলিশ আছে, সাবজেক্ট ইংলিশ, সাবজেক্ট ম্যাথমেটিক্স, সাবজেক্ট হচ্ছে বোর্ড। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার তোমরা দেখো ইংলিশে কত পার্সেন্ট ফেল করেছে, আমি জাস্ট মাথায় লিখে নিচ্ছি, এগুলো ফেল বলেছে, সব ফেল। ঠিক আছে, তো ফেল ইংলিশে ফেল করেছে কত পার্সেন্ট? ইংলিশে ফেল করেছে হচ্ছে 52% ইংলিশে ফেল করেছে, 52% ইংলিশে ফেল করেছে। ম্যাথে ফেল করেছে কত পার্সেন্ট? ম্যাথে ফেল করেছে 42%। আর বোথ সাবজেক্টে ফেল করেছে কত? 17%। এই হচ্ছে অল। এবার যখনই এরকম অঙ্ক দেবে, আমরা ছোটবেলায় করতাম এই অঙ্কগুলো, কিভাবে করতাম? শুধু ইংলিশে কত পাস করেছে, শুধু ম্যাথে কত পাস করেছে, এই হিসাব করতাম। তো এখন আমাদের অত হিসাব করার দরকার নেই। ঠিক আছে, আমরা জাস্ট করবো কি, যখন দেখো সেম ক্যাটাগরি রয়েছে, মানে এখানে সব ফেল আছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, সব পাস থাকলে বা সব ফেল থাকলে বা সব শুধু পাস ফেল দিয়ে অঙ্ক দেবে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে অঙ্ক দেবে। ঠিক আছে, যেমন কেউ নিউজ পেপার পড়ে না, এই সব। তো এখানে পাস ফেল দিয়ে দেবে। একই ক্যাটাগরি থাকলে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা কি করব, সিঙ্গেল গুলো যোগ করে বোথটা মাইনাস করে দেবো। সিঙ্গেল গুলো যোগ করে আমরা কি করব, বোথটা মাইনাস করে দেবো। তাহলে এটা কি বেরিয়ে যাবে? টোটাল ফেল বেরিয়ে যাবে। টোটাল ফেল পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ধরো কত হচ্ছে? 52 মানে হচ্ছে তোমার 77% কি হলে ফেল করছে। 77% যদি ফেল করে, আমার তো কোশ্চেনে পাসের নম্বর দেওয়া আছে, তাহলে আমি পাসের পার্সেন্টেজ বার করি। পাসের পার্সেন্টেজ কত হবে? 100 এর মধ্যে যদি 77 ফেল করে, তাহলে পাস করবে কত? 23%। খুব ক্লিয়ার এটা? মানে পার্সেন্টেজ মানে কি, 100 ইজ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ স্টুডেন্টস। 100 যদি তোমার মোট নাম্বার অফ স্টুডেন্টস হয়, সেখান থেকে 77 জন যদি ফেল করে থাকে, তাহলে 23 জন পাস করবে, 23%। সেই 23% ইকুয়াল টু কি বলছে? 23% ইকুয়াল টু হচ্ছে কত? 460 বলে দিয়েছে। তোমাকে বার করতে বলেছে মোট নাম্বার অফ স্টুডেন্টস, তার মানে কত? 100%। 100% ইকুয়াল টু কত হবে? 460/23 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 2000। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কি হয়ে যাচ্ছে? 2000 হয়ে গেল। মানে এখানে যেহেতু কোনো সমস্যা ছিল না, একই ক্যাটাগরি ছিল, আমাদের অঙ্কটা খুব ইজি ছিল, দিতেই পারে এরকম, পিএসসি দিয়েই থাকে। এবার যদি একটু ঘুরিয়ে দেওয়া যায়, মানে যদি একই ক্যাটাগরি না দেওয়া হয়, তাহলে কি করব? পরের অঙ্কটাই বলতে দেখো, in an examination 60% of students passed in English, 56% passed in mathematics and 20% failed in both the subjects. Find the number of students who appeared in the examination. If 369 students passed in the both subjects, then আচ্ছা আমাকে বার করতে হবে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। ঠিক আছে, এখানে কি বললো দেখি, আমি কি বললো আমি সেটা লিখে নিই, ক্লিয়ার করি, তারপরে অঙ্ক শুরু করবো। ম্যাথমেটিক্স, এখানেও তোমাকে সাবজেক্টগুলো বলেছি ইংলিশ, ম্যাথমেটিক্স। তাহলে ইংলিশ আর হচ্ছে বোর্ড। আচ্ছা, এখানে পাস দিয়েছে, এটা পাস দিয়েছে, আর এখানে বোর্ডটা কি দিয়ে দিয়েছে? ফেল দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে ইংলিশে পাস করেছে কত পার্সেন্ট? ইংলিশে পাস করেছে হচ্ছে 60% পাস করেছে। ম্যাথে পাস করেছে হচ্ছে 56% পাস করেছে। আর বোথ সাবজেক্টে ফেল করেছে কত? 20%। তাহলে দেখো এখানে আমাদের অসুবিধা কি হয়ে গেল? পাস ফেল হয়ে গেল। তাহলে আমাদের একই ক্যাটাগরি নেই, আমরা একই ক্যাটাগরিতে এনে তবে অঙ্ক করবো। ঠিক আছে, একই ক্যাটাগরিতে আনতে গেলে কি করতে হবে? ওখানে যেহেতু ফেল আছে, তাহলে এই পাসটাকে ফেলে নিয়ে আসতে হবে, এই পাসটাকেও ফেলে নিয়ে আসতে হবে। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে, একটু খাটনিটা কম হবে, যেহেতু এই দুটো পাস আছে, আর আমার কোশ্চেনও দেখো টোটাল পাস
তাহলে আমি কি করলাম, এই ফেলটাকে পাসে কনভার্ট করে, তাহলে পাস কত হয়ে যাবে 80%। তাহলে ইংলিশে পাস করেছে 60%, ম্যাথসে পাস করেছে 56%, আর বোথ সাবজেক্টে পাস করেছে কত 80%। আর তো কোনো সমস্যা নেই। তাহলে 60 মাইনাস 56 সরি প্লাস 56 মাইনাস হচ্ছে 80 কত 36 34 তাহলে 36%। 36% কি করেছে, পাস করেছে, তাই তো, P for pass। 36% ক্যান্ডিডেট যদি পাস করে থাকে আর কোশ্চেনে দেওয়া আছে 369 স্টুডেন্টস পাস করেছে, তাই তো, তাহলে আমি 36 মানে 369 ধরতে পারি। তার মানে 100% ইকুয়াল টু কত হবে, এখান থেকে আমি ইজিলি বার করতে পারবো কত 36 ইনটু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 49425 941। 25 ইনটু 4 করলে কত 100 মানে 1000 প্লাস একটা 25 হয়ে যাবে, তার মানে হচ্ছে 1025। তোমাদের যদি মনে হয় এটা এরকম ভেঙে করবো না, একদম পাটিগুণ করে দেবে তাহলেই হবে। আমি গুণটা করলাম কি 25 ইনটু 44 মানে 1000 1000 আর 1 ইনটু 25 হচ্ছে 25, তাহলে 1025 তাই না आंसर। টোটাল ক্যান্ডিডেট কত হয়ে যাবে 1025। চলো নেক্সট অঙ্কে যাই এবার। নেক্সট অঙ্ক কি বলছে, next one was the is paying 25% of his salary on house rent, 5% on food, 15% on travel, 10% on clothes and remaining amount of 2 to 500 on travel, 10% on travel is said what is the age salary। মানে এখানে অঙ্কটা পড়ে যেটা বোঝা গেল, লোকটা বিভিন্ন খাতে বিভিন্ন টাকা খরচা করেছে, তার একটা পার্সেন্টেজ হিসাব দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে বলেছে লোকটা সেভ করতে 22,500 টাকা, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড হিজ স্যালারি। ক্লিয়ার? তো খেয়াল করে দেখো, লোকটা 25 টাকা মানে 100 টাকা যদি মোট স্যালারি হয় তাহলে 25 টাকা মানে 25%। আচ্ছা, তারপরে কি হচ্ছে, তারপরেও খরচ করছে কত, কোথায় গেল, তারপরে খরচ করছে 5 টাকা, তারপরে খরচ করছে 15 টাকা, তারপরে খরচ করছে হচ্ছে 10 টাকা। এই এতগুলো কিছু খরচ করে ফেললো, ঠিক আছে। তাহলে এতগুলো খরচ করে ফেললো মানে কত টাকা খরচ করলো, 30 টাকা 40 টাকা 55 টাকা খরচ করে ফেললো। তো 55 টাকা যদি খরচ করে ফেললো তাহলে পড়ে থাকলেও কত, মানে 55% খরচ করে ফেলে কেউ, তাহলে রিমেইনিং কত হয়ে যাবে, রিমেইনিং পোরশন হয়ে যাচ্ছে বা রেস্ট পোরশন হয়ে যাচ্ছে কত 100 মাইনাস 55, that is equal to 45%। রিমেইনিং এর 45%। এই হিসাবটা আমরা মুখোমুখিই করতে পারি, কিন্তু খাতা পেনে লিখে দেখালাম, এবার তোমরা শিখে যাওয়ার পর মুখোমুখিই করবে। 45% ও রিমেইনিং মানে কি, এই রিমেইনিং এর জায়গায় আমি সেভিংসও লিখতে পারি, তাই না, কারণ এটা যদি আমার এক্সপেন্ডিচার হয়, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, তাহলে এইটা কি হয়ে যাবে সেভিংস হয়ে যাবে। এবার এই সেভিংস ইকুয়াল টু কত বলা আছে, সেভিংস ইকুয়াল টু বলা আছে তোমার সেভিংস ইকুয়াল টু তোমার বলা আছে হচ্ছে 22,500, তাহলে 22,500 মানে হচ্ছে 45%, তাহলে 100% ইকুয়াল টু কত হবে 22500 বাই 45 ইনটু 100। তাহলে এটা কাটি, কাটলে কি দাঁড়াচ্ছে, আমি যদি 5 দিয়ে কাটি, 5 9 বা 45, 5 দিয়ে 25, এটা কাটলে কত হয়ে যাচ্ছে, এটা 5 দিয়ে কাটলাম না, এটা 20 হবে, সরি 5 দিয়ে কেটে, তাহলে কত হয়ে যাচ্ছে 50,000 টাকা। লোকটার স্যালারি আসলে কত হচ্ছে 50,000 টাকা, লোকটার আসল স্যালারি হয়ে যাচ্ছে কত 50,000 টাকা। এটা একবারে 5 দিয়ে কাটলেও চলে যেত, বুঝলো তো। এই জায়গাটা 45, তো 45 দিয়ে এখানে 5 45 ইনটু 5 করলেই আমার এটা পেয়ে যাচ্ছিলাম। তাহলে আমি যদি এইটা না করে এটা করি,
এগুলো অঙ্ক তো যখন যেটা ফার্স্টে মাথায় তখন সেটা করবে, এরকম কোনো বাধা ধরার রুল নেই। তবে যেটা সুবিধা সেটা করাই ভালো। 45 × 5 করলে চলে আসছে, তাহলে কত হয়ে গেল 50,000। যতটা কম করা যায় ক্যালকুলেশন, তাহলে কত হয়ে যাচ্ছে 50,000 হয়ে গেল। এবার এই অঙ্কটা দেখো কোনো অসুবিধাই ছিল না, কেন? রেস্ট কথাটা ইউজ করিনি। কেন? দেখো রেস্ট কথাটা ইউজ করে কি করে বুঝলাম না, ও বলে যে 25% খরচ করছে, তারপরে 5%, তারপরে 15%, তারপরে 10%, এটা তো খরচ করে যাচ্ছে, তাই তো? সেই জন্য ওর রেস্ট কথাটা আসেনি, মানে কোনো অসুবিধা হয়নি। এবার অসুবিধা যে হবে পরের অঙ্কটা এলে দেখ। পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা কি, from a max salary 10% is deducted on tax, 20% of the rest is spent on education, and 25% of the rest is spent on food. After all these expenditures, he is left with ₹2700. Find his salary. এখানে গল্পটা কি করলো, আগের সঙ্গে তফাৎটা কোথায়? আগের সঙ্গে তফাৎটা হয়ে যাচ্ছে এখানেই, যে এখানে রেস্ট কথাটা বলছে, প্রতিটা মুহূর্তে রেস্ট মানে বাদ দিতে হবে। মানে 100 টাকা থেকে তুমি 10 টাকা খরচ করলে, দিয়ে পড়ে থাকলো কত, 90 টাকা। সেই 90 টাকার উপরে এবার 20%, তাই 90 টাকার 20% কত খরচ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে 90 টাকার 80%। এইভাবে আমাদের হিসাবগুলো করতে হবে। তবে একটু সহজ করার জন্য কি করা যায়, দেখো 10% খরচে আছে, 10% মানে কত, 1/10। তারপরে কত আছে, 20%। আমি এটা ফার্স্ট ভিডিওতে বলেছি এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ফ্র্যাকশনে আনছি আমরা। আচ্ছা, তারপরে বলেছে 25%, that is equal to 1/4, 1/4 হয়ে গেল। এবার নেক্সট আসছি, আর কিছু পার্সেন্টেজ দিয়েছে না, আর কিছু পার্সেন্টেজ দেয়নি। এবার বলছে এত কিছু খরচ টরচ করার পরে লোকটার কাছে পড়ে আছে 2700 টাকা। ঠিক আছে, চলো 10 টাকা ছিল, খরচ করেছে 1 টাকা, মানে 9 টাকা পড়ে আছে। 5 টাকা ছিল, খরচ করেছে 1 টাকা, মানে 4 টাকা পড়ে আছে। 4 টাকা ছিল, খরচ করেছে 1 টাকা, মানে 3 টাকা পড়ে আছে। ব্যাস, এবার আমি কাটাকাটি করি, হয়ে গেল 50। আর তো কিছু যাচ্ছে না কাটাকাটি, না কিছু যাচ্ছে না। আর 27, তার মানে কি লোকটার স্যালারি ছিল 50 টাকা, ও খরচ করে এখন পড়ে আছে হচ্ছে 27 টাকা। ও তো এই যে আমি এত খরচ করেছিল, খরচ করে আমি কি রিমেইনিংটাই তো রেখেছি, তাহলে পড়ে আছে 27 টাকা, ও খরচ ইনকাম করতো 50 টাকা। তাহলে এই 27 টাকা যে পড়ে আছে, আর কোশ্চেনে বলা আছে 2700 টাকা পড়ে আছে, তাহলে এই 27 মানেই কত, 2700 কত দিয়ে মাল্টিপ্লাই করছি, 100 দিয়ে। তার মানে এই 50 যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে, 5000। তাহলে ওর কাছে কত টাকা, মানে ও কত টাকা স্যালারি পেত, ওর স্যালারি ছিল হচ্ছে 5000 টাকা। ক্লিয়ার? তার মানে এই টাইপের অঙ্কগুলো কিন্তু একটু খেয়াল করে, রেস্ট কথাটা বললে, মানে রেস্ট কথাটা না বলা অবধি কিন্তু আমি বিয়োগ করতে পারছি না, যেই আমাকে রেস্ট কথাটা বলবে তখনই কিন্তু আমি মাইনাস করছি। নেক্সট, নেক্সট কি আসছে দেখো, নেক্সট বলছে at an examination in which maximum marks were 500, মানে মোট 500 পরীক্ষা হয়েছিল, A got 10% less than B, B got 25% more than C, C got 20% less than D. If A got 360 marks, what percentage of marks was obtained by D? D কত পার্সেন্ট মার্কস পেয়েছিল। তাহলে আমাকে তো আগে, এখানে তো চেন সিস্টেম আছে, এবি সঙ্গে আছে, বিসি আছে, বা সিডি আছে। তাহলে সেই আমাদের রেশিওর ব্যাপারে চলে আসতে হবে, রেশিও দিয়ে অঙ্ক করতে পারি, আবার রেশিও ছাড়াও করতে পারি, রেশিও ছাড়া করার সুবিধা হবে। দেখো এদিকে এখানে কি বলবো, আমি শেষ থেকে শুরু করি, তাহলে সুবিধা হবে, কারণ লাস্টে তো ডি এর উপরে ডিপেন্ড করে সব। দেখো চেনটা কিরকম আসছে, সি গট 20% লেস দ্যান ডি, তাহলে ডি এর মার্কস জানলে আমি সি এর মার্কস পেয়ে যেতাম। আবার বলছে বি গট 25% মোর দ্যান সি, মানে সি এর মার্কস জানলে আমি বি এর মার্কস পেয়ে যেতাম। সিমিলারলি বলছে এ গট 10% লেস দ্যান বি, মানে বি এর মার্কস জানলে আমি আবার এর মার্কস পেয়ে যেতাম। তাহলে আমি উল্টে দিচ্ছি ব্যাপারটা। তাহলে প্রথমেই আসছি পার্সেন্টেজ 20, 1/5, তারপরে আসছে কত, 20% চলে এলো, তারপরে আসছে তোমার 25%, 1/4,
তারপরে আসছে তোমার 10%, 1/10 হয়ে গেল। তার মানে যদি 5 পেয়ে থাকে বি, তাহলে 3 পেয়েছে কত, লেস বলেছিল তো নাকি? আচ্ছা, আমি এইগুলো কিন্তু ফাইন্ড করতে মানে খেয়াল করতে হবে এখানে, কারণ লেস আছে কোনটা মোর আছে, আমি এগুলো লিখতে ভুলে গেছি, লিখে দিচ্ছি। তোমাকে বলেছে ফার্স্টে 20% টা বলে 20% লেস, লেস এটা মোর, এটা আবার লেস, মোর লেস এগুলো কিন্তু খেয়াল করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা লেস বলেছে, লেস বলেছে মানে কত 4, ও যদি 5 টাকা পেয়ে গেছে ও পাবে কত 4 টাকা। আবার মোর বলেছে মানে 4 টাকা পেলে পাবে 5 টাকা, হয়ে গেল। আর লেস এখানে 10 টাকা পেলে পাবে কত 9 টাকা, 10। তাহলে খেয়াল করে দেখো রেশিওটা কার বেরোলো, D/A, রেশিওটা বেরোলো হচ্ছে, রেশিওটা দেখেন রেশিওটা কার বেরোচ্ছে, কোশ্চেনে কি বলা আছে, হ্যাঁ না তাহলে রেশিওটা বেরোলো হচ্ছে D/A, ঠিক আছে, রেশিওটা D/A বেরোলো, D/A মানে এটা D এর মান, সেটা হচ্ছে A এর মান, হয়েছে। এবার খেয়াল করে দেখো তো এখানে কার নাম্বার বলে দিয়েছে, A এর নাম্বার বলে দিয়েছে, A পেয়েছে বলো 360, তাহলে A যদি 360 মার্কস পায় কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে 40 দিয়ে, কারণ 4 9 কত 36, A পাচ্ছে 360, তাহলে 4 9 36 হয়ে গেল। আর এখানে D পাচ্ছে কত, D পাচ্ছে হচ্ছে 40 দিয়ে গুণ করলে কত হচ্ছে 400, হয়ে গেল, ক্লিয়ার। কারণ এখানে 40 দিয়ে গুণ করলে 40 দিয়ে গুণ করতে তাহলে D এর মার্কস হয়ে গেল 400, আনসার এখানে হতেই পারতো, কিন্তু ওরা বলছে পার্সেন্টেজ, তাহলে D পাচ্ছে 400 আউট অফ 500, দ্যাট ইজ ইকুয়াল টু কত 40%। তাহলে D পাচ্ছে হচ্ছে 400 মার্কস আউট অফ 500, মানে ও পাচ্ছে কত আলটিমেটলি 40%, ক্লিয়ার। তাহলে 40% মার্কস পেয়ে গেল, আনসার হয়ে গেল। এবার আমরা আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক আছে দেখো, if the price of tea falls down by 6% by some percentage, must the householder increase its consumption so as not to decrease the expenditure. Find the ratio of the present and the original consumption. দেখো এই অঙ্ক খুব কমন, আমি ভিডিও 1 এ করিয়েছি তোমাদের যে A B এর থেকে এত পার্সেন্ট কম পেলে B এর থেকে কত পার্সেন্ট বেশি পাবে, ঠিক এখানেও তাই, দাম কমে গেছে হচ্ছে 6%, তাহলে ওর আমি আগে এই অঙ্কটা করাই, দাম কমে গেছে ধরো প্রাইস ডিক্রিজ হয়েছে 6%, তাহলে ওর কনজাম্পশনটা বাড়বে কত পার্সেন্ট, তাই না, মানে দাম কমে গেছে বেশি খাবে, খরচ একই রাখবে, খরচ চেঞ্জ করছো না, তাহলে খরচ চেঞ্জ না করলে কি হবে, তোমাকে তো খাওয়াটা বাড়াতে হবে, আর যদি দামটা বেড়ে যেত তাহলে তুমি খাওয়া কমাতে, তাহলে এখানে কি হবে 6/100, দ্যাট ইজ ইকুয়াল টু 2350, এটা হয়ে যাচ্ছিল 3/50, মানে আগে ছিল 50, মানে 50 ছিল তোমার দাম কমে গেছে কত 3 কমে গেছে, মানে কত হয়ে গেছে 47, তাই তো, তাহলে দাম ছিল 50 হয়ে গেছে কত 47 হলো। এবার বলছি তোমাকে কত দাম বাড়াতে হবে, ওই খাওয়া কত বাড়াতে হবে, মানে কনজাম্পশন কত বাড়াতে হবে, তাহলে কনজাম্পশন বাড়াতে হবে কত 3 বাড়াতে হবে, কার উপর বাড়াতে হবে 47 এর উপর বাড়াতে হবে ইনটু 100, ঠিক ক্যালকুলেশন করলে আমরা আনসার পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু আমাদের এটা বার করতে বলেনি, আমাদের এটা বার করতে বলে বার করে দিতাম, ঠিক আছে। তো আমাদের বার করতে কি বলেছে যে আগের কনজাম্পশন প্রেজেন্ট কনজাম্পশন আর অরিজিনাল কনজাম্পশনের রেশিও বার করতে বলেছে। তো দেখো আগে যদি 100 টাকা দাম থাকতো তাহলে এখন কত হয়ে গেছে 94 টাকা দাম হয়ে গেছে, এটা হচ্ছে কি প্রাইস। এবার আসছে কনজাম্পশন, তাহলে কি এখানে উল্টে যাবে ব্যাপারটা, কারণ কনজাম্পশন আর প্রাইস কি ইনভার্সলি প্রপোর্শনাল, কনজাম্পশন বাড়লে প্রাইস কমবে, প্রাইস বাড়লে কনজাম্পশন কমবে, প্রাইস কমলে কনজাম্পশন বাড়বে, হয়ে গেল কনজাম্পশনের রেশিও।
তাহলে এটা হয়ে যাচ্ছে কি অরিজিনাল কনজাম্পশন আর এটা হচ্ছে প্রেজেন্ট কনজাম্পশন। তাহলে আমার যদি এটা অরিজিনাল, আমি এটা কাটাকুটিটা করে আমরা বলছি। কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে, এটা আমার 47 আর 50 ইস্যু পেয়ে যাচ্ছি, হয়ে গেল। তাহলে original consumption is to present consumption is equal to হচ্ছে 47:50। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে 50:47, কেন না আমাদের প্রেজেন্টটা আগে দিয়েছে, এর আনসার কত হয়ে যাবে 50:47। ক্লিয়ার? যেহেতু আমাকে বলে দিয়েছে যে আগের কনজাম্পশনটা প্রেজেন্ট কনজাম্পশনটা আগে দিয়েছে কোশ্চেন, সেহেতু আমি এটা উল্টে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি বলছে, the price is reduced by, নেক্সট অঙ্ক কি বলছে, the price is reduced by হচ্ছে 5%. How many kg of rice can now be bought for the money which was sufficient to buy 50 kg of rice earlier? মানে আগে 50 কেজি রাইস কিনতে যে টাকাটা খরচা পড়তো সেই টাকায় এখন কত কেজি রাইস কিনতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। এবার এই প্রশ্নটা এলো কেন না, যেহেতু রাইসের দামটা কি হয়ে গেছে, রাইসের দামটা কমে গেছে, তো হ্যাঁ কমে গেছে, তো কমে গেছে মানে একটু বেশি রাইস পাবে। তাহলে কিরকম হচ্ছে দেখে নিই একটুখানি। দেখো 5% হচ্ছে ওর কি দাম কমে গেছে, তাহলে 5% কমে গেছে মানে 5% মানে কত, 1/20। তাহলে আগে 20 টাকা দাম ছিল, এখন দাম হচ্ছে কত 19 টাকা পার কেজি। আগে 20 টাকা পার কেজি ছিল, এখন হয়ে 19 টাকা পার কেজি। তো একটা জিনিস দেখো, ও তো মোট 50 কেজি চাল কিনতো, তাহলে 50 কেজি চাল কিনতে পার কেজি 20 টাকা করে হলে কত খরচা করতো, এই টাকাটা খরচা করতো। তাহলে এটা কত হচ্ছে 1000 টাকা। গুণটা নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি গুণটা করলাম না, ছেড়ে দিলাম। ঠিক আছে, গুণ করলে যদি সংখ্যা ধরো গুণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সংখ্যা বড় হলে গুণ করতে অসুবিধা হবে, এবং আমরা গুণটা কিন্তু করবো না। তাহলে কত হয়ে গেল, ও এই টাকাটা চাল কিনবে। এবার এখন পার কেজি দাম হয়ে গেছে কত 19 টাকা। তাহলে এত টাকায় কত কেজি চাল পাওয়া যাবে, এটা বাই 19। মানে আমি যদি মোট টাকাটাকে 1 কেজি দাম দিয়ে ভাগ করে দিই, তাহলে কত কেজি চাল পাবো পেয়ে যাবো তো। তাহলে এটা কত হচ্ছে 1000/19 ভাগ করো, 1000/19 ভাগ করলে তোমার হচ্ছে 5, 5×95, তারপরে হচ্ছে 2 পয়েন্ট, তারপরে চলে যাচ্ছে কত 6 কত হচ্ছে 6, তারপরে মানে ভাগে কিন্তু মিলবে না, কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, ভাগ মিলছে না, কিন্তু আমি এতটুকু ছেড়ে দিলাম। এবার কোশ্চেনে অপশনে যেরকম থাকবে সেরকম করবে, মানে 19 পূর্ণ এটা দিয়ে দিতে পারে, পূর্ণ সংখ্যা দিয়ে দিতে মানে ফ্র্যাকশনে দিয়ে দিতে পারে, বা তোমাকে ডেসিমালও দিতে পারে, যেটা খুশি। তো আমি আনসার বার করলাম কি 100 টাকা পার কেজি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করছি। তো আমাদের বেরিয়ে গেল কি আগে 50 কেজি চাল কিনতে যে টাকা খরচা হতো, এখন সেই টাকা 52.63 কেজি চাল কিনি। নেক্সট অঙ্ক কি বলছে, the numerator of the fraction is increased by 200% and the denominator of the fraction is increased by 150%. The resultant fraction is 9/35. What is the original fraction? মানে একটা ফ্র্যাকশন ছিল, এখানে আমি এক্স ধরছি, কারণ এক্স ধরলে সুবিধা হবে। এবার একটা ফ্র্যাকশন ছিল এটা, এখন কি হচ্ছে ডিনোমিনেটর মানে লগ হর, আর নিউমারেটর মানে হচ্ছে লগ। এবার তোমাকে বলছে নিউমারেটর কি 200% বেড়ে গেছে। তো দেখো যদি আমাকে বলে 100% হচ্ছে টোটাল, তার মানে 5% বেড়ে গেছে, মানে কত হয়ে যাচ্ছে 105% হয়ে যাচ্ছে না। 100% ছিল, 5% বেড়ে যাচ্ছে, 105 মানে যোগ করে দিচ্ছি। তো এখানে আমাকে বলছে 200% বেড়েছে, তার মানে কত হয়ে যাবে 300 হয়ে যাবে মোট, মানে 100 + 300, তাই তো। যেটা বাড়বে সেটা 100 সঙ্গে অ্যাড হয়ে যাবে, সেই জন্য আমি এক্সাম্পলটা দিয়ে বলছিলাম। তার মানে 200% যদি বেড়ে থাকে তাহলে কত হয়ে যাচ্ছে 300 হয়ে যাচ্ছে, তার মানে 300% অফ x হয়ে গেছে, হয়ে গেল। সিমিলারলি ডিনোমিনেটর কি বেড়েছে, ডিনোমিনেটর বেড়েছে 150%, তাহলে 150% যদি বেড়ে যায় 250% হয়ে যাবে, 250% অফ কত y হয়ে গেল। এটা ইজ ইকুয়াল টু কত 9/35, ঠিকই আছে।
35। ব্যাস, এবার এখান থেকে আমাদের x আর x/y এর ভ্যালু বার করতে পারলেই হয়ে যাবে। তো আমি কি করলাম, এই পার্সেন্টেজ অফ এগুলো উঠিয়ে দিলাম, মানে মাল্টিপ্লাই হিসেবে লিখে দিলাম। করতেই পারি, কোনো অসুবিধা নেই। এটা কাটলো, 5 5 এ 25, 5 6 30, 5 7 এ 35, 3 3 কে না 3 দুগুণে 6। তাহলে দেখো x/y = 3/2 চলে আসবে তো, 3/14, তাহলে आंसर হয়ে গেল 3/14। আসল ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে কত, 3/14। ক্লিয়ার?